চলো। নানি দাঁড়ো দাঁড়ো। আরে নানি, মনে হয় মানুষ কাতরাইতেছে না? লো লো লো, চলো দেখি। নানি, আমার ডর করতেছে নানি। আরে খারা বাকি খালি কটর কটর করতেছে, দেখি কেন চিৎকার পাটতাছে। লো লো চলো। আরে গাইলার বাপ নানি, তাড়াতাড়ি ঝড়ে ভিতরে আয়া পড়ো। হরদার রে, বিদায় করে ডাইকে লই আয়। বাজান, ও বাজান। আরে এ যেতে খুন হগল শরীরটা লহুতে ভরে গেছে গা। মাথার মধ্যে দেখি আবার জবরের জখম, বিন্দুলে রাজার পোশাক। এই কেডাই আনছস? কেডাই আনছস কা? তাড়াতাড়ি কইতাছি। বাজান, অগো কোনো দোষ নাই। আমি আমি ও আনছি। আমি আনবর লাগে কইছি বাজান। দোষ নাই, কালকে মজাটা টের পাইবি। বিহারের লগে লগে লাউ গুলারে চরের মধ্যে টাই না চাইলে ভালাইব। আর এই মাইয়া বসে নাক চুলকাইতা, এই যে সত্য নয়, কে দিয়ে দিব? আর এই ছাওয়াল গুলারে আশ্রয় আশ্রয় মারবো, বুঝছো? তগো তগো কে হরিরে হয় নাই, আরো কারো নিস্তার নাই। হরদার চালাইলে আর কি হইব? কি বেটা, আমি চালাইতেছি, তুই আমার যেতে বেশি বুঝোস। আমি 3 যুগ ধরে হরদারি করি, আর আমি কিছুই বুঝি না। আহা চাচা, এইটা তো কইতাইছি না। কইতাইছিলাম কি বেটা, তুই কি কইবে চাস? মাছের মতো মোহের উপর ভানর ভানর করিস না। চাচা, আমার কথা যদি লইবার চাও তো এইটারে কাইটা টুকরা টুকরা কইরা ওই দরিয়ার মধ্যে ছাইরা দাও। ওই হাওয়ায় থাকবো না, আর কোনো বিপদ হইব না। বাজান, তুমি মানুষ খুন করবা বাজান? না 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 বাজান, তুমি তুমি এই হিডার কথা হইল না বাজান। না রে বেটি না, আমরা বাইদার জাত, মানুষ খুন করুম না। যখন তুই আনছস বাঁচানি লাগবো, ভাবতাছি হারাইবি জিন্দাইয়া আমার লোকে বেইমানি না করে। আমরা ছোট জাত, হক গলই তো আমাদের জুতা মারবার চায়। আমরা বাইদার জাত। বাজান, আগে জান তো বাঁচাও। চাচা, কাম না বেশি ভালো হইব না। আমার জানি কেমন কেমন ঠেক হচ্ছে। তুই হক করে মরে পেয়ে যাস না। তারা এইটারে ধইরা লাউর মধ্যে নিয়ে আয়। আর হন যে যেখানে আছস এই রাইতের
লাউ ছাইরা ওই পুরাণ পড়ার উদ্দেশ্যে রওনা দেবে। সকলে যদি জানের মান বাঁচাবার চাস, কথাটা মনে রাখিস। আরে আতার মধ্যে দেখি রতন কুমার লাহা, এইটা বুঝি ওর নিজ নাম হইব। হ্যাঁ, এত বেলা দেখলাম আরে হ আমাকে এই এইটাই রকম অনেক কইতাছে। নাম হইব এখন এখন দেখছি লাও ওর ধরে কইছে। লায়া লয়া যাই আরে লায়া লয়া আই, যাইতে? ধর আরে চামচামি শুরু করছে। আই কথা না কইয়া ধরো। যুবরাজ ফিরবে, সে কি এই ধরা দামে আছে যে ফিরবে? তার মাথায় এমন আঘাত কষে দিয়েছি, এক আঘাতে কিস্তিমাত করে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। একা একা বিড়বিড় করে কি ভাবছো রাজু? রসরাজ, তোমার তো অজানার কিছুই নেই। ভাবছি যুবরাজ রতন কুমারের মৃতদেহটা গেল কোথায়? তাই তো, আগুনের শেষ আর দিনের শেষ আর শত্রুর শেষ রাখতে কি আছে? তাহলে ভালো করে কিন্তু খোঁজা উচিত ছিল। খুঁজতে কি আর বাকি রেখেছি? আঘাত যখন করেছিলাম তখন কেবল নেমে এসেছিল সাজের আলো, তদুপরি জ্যোৎস্নার আলো। প্রতীকের সারা পেয়ে বাধ্য হয়েছিলাম সেখান থেকে সরে আসতে। পরে সেখানে গিয়ে যুবরাজকে আর খুঁজে পাওয়া যায়নি। তাই বলো, সেখানে যে আর সেই মৃতদেহ আর দেখতে পাওনি, এর জন্য আর চিন্তার কি আছে? হয়তো কোনো হিংস্র জানোয়ার আনন্দের সব ভক্ষণ করে ফেলেছে। তাহলে তো কিস্তিমাত এক চালে রাজা, মন্ত্রী, রাজকুমারী সব ঠান্ডা। শুধু মাত করলেই চলবে না, এখনো অনেক বাকি। সেই জন্য তোমাকে ভাবতে হবে না রসরাজ, কিন্তু এদিকের আয়োজন। সুরা, সাকি, বাইজি সবাইকে আমি নিমন্ত্রণ করে এসেছি, সব কিছু ঠিক করে রেখেছি। আরে যেখানে যা প্রয়োজন আমি বরং ওই তরুণ দ্বারে দাঁড়িয়ে দেখি ওরা কত দূর। রাজ সন্তান রাজকুমারী নন্দা, আর এই রাজ সিংহাসন এখন আমার হাতের মুঠোয়। খেলার পুতুল যেমনটি নাচাবো তেমনটি নাচবে। কে কে আমি সাধারণ একজন গরিব ছিলাম না। ভাগ্যর আর শক্তির সাহায্যে রাজা, রাজকুমার আর রাজকন্যা, সেই শক্তির অধিকারী আজ আমি। এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। কেন? আমার পিতা মাতা যেদিন না খেতে পেয়ে ধুকে দুঃখে মরছিল, সেদিন সেদিন ঠিক আর মুষ্ঠাঘাত ছিল আমাদের একমাত্র প্রাপ্য। তারপর জীবনের মোড় ঘুরে গেল, হলাম দস্যুবৃত্তু, হলো আমার প্রাণদণ্ড। তারপর রানী করেছিল আমাকে দয়া। কিসের দয়া? ভেবেছিলাম তাদেরকে আমি খেদমত করব, কিন্তু তারা আমাকে সে সুযোগ দিল না। কিন্তু রানী আমাকে ছেলের মতো করে আগলে দিল বুকে, তারপর আমাকে দিল এই সেনাপতির পদ।
ওরে পরশমণি সিলিনা রে পরশমণি সিলিনা রে ও তুই গোবর গাতা ধর্মনিয়া ঘুরতে চাস তুই স্বর্গ দামে ও তুই গোবর গাতা ধর্মনিয়া উড়তে চাস তুই স্বর্গ দামে ও তুই পরশমণি সিলিনা রে পরশমণি সিলিনা রে ও তুই ধর্মের কথা গেলি বুলা ধর্মের কথা গেলি বুলা পরশমণি সিলিনা রে পরশমণি সিলিনা রে তার পরশে হলি সোনা তুই সিলিনা রে আপন জনা ও তুই তার পরশে হলি সোনা তুই আপন জনা সিলিনা রে ও তুই কাঁদিবি শেষে পথে পথে কাঁদিবি শেষে পথে পথে সিলিনা রে আপন সিলিনা রে পরশমণি সিলিনা রে পরশমণি ও সিলিনা রে পরশমণি এ আমার মনকে বিচলিত করে তুলছে। না না, আমি কারো কথা শুনবো না। ওরে সবাই আসছে রাজু সবাই মানে সর্দার কতুয়াল পরিষদ বর্গ বাসা বাসা সৈনিক সবাই উপস্থিত যাও রসরাজ, তুমি সবাইকে অভিবাদন জানিয়ে নিয়ে এসো। আমি তাই করছি রাজু ওই তো ওরা সবাই এদিকেই আসছে আসুন আসুন সবাই। কই হে বাইজিগণ এসো সুরার সাকি নিয়ে এসো হ্যালো হ্যালো নাচো গাও আমার রাজুর মন শীতল করে পায়েতে নূপুর বাজে
ভাইজিগণ, এই নাও তোমাদের পুরস্কার। এসো, তুমি এদিকে এসো। কি চমৎকার! সেনাপতি মহাশয় দেখছি একেবারে ওই স্বর্গরাজ ইন্দ্রকেও ছাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, বন্যায় হয়ে মরেছিল। রঞ্জন, আরে থাম থাম, সব তো ওই সেনাপতি মহাশয়ের কল্যাণে। নইলে রাজকুমারীর করা শাসন রে বাবা। অসব না ছাই, এই যুবরাজকে কেউ কারা মেরেছে, সেই থেকে আজ আমাদের কাউকে বিশ্বাস করে না। মেয়ে মানুষের চাকরি করে আবার মানুষে। আমরা কি কারো পাকা দানে মই দিয়েছি? আমাদের উপর এত অভিমান হচ্ছে। আমার কিন্তু ঘেন্না ধরে গেছে ভাই। মেয়ে মানুষের তাবেদারি আমার দ্বারা হচ্ছে না। পান খসতে চুন খসে গেলে আর রক্ষা নেই। প্রকাশ্য দরবারে আমাদের অপমান করবে, আর আমরা তা নীরবে সয়ে যাব। এই তো সেদিন এই প্রকাশ্য দরবারে কথায় কথায় সেনাপতি মহাশয়কে যা বর্ষনা করলো আর কৈফত তলব করলো, আর আমাদের বাগে পেলে তো কথাই নেই, হয়তো মাথাটাই নিয়ে নেবে। আরে শুধু কি মাথা, আর ওই ভিটে সর্ষে বনে ছাড়বে, বুঝলে? সবই বুঝেছি ভাইয়া, সবই বুঝেছি। এই বুড়ো বয়সে প্রাণটা বেগরে না যায় আর কি। এই অপমান সইতেও পারছি না, আর মুখ ফুটে কিছু বলতেও পারছি না। আমিও সইব না। আরে সইবে নাতে কি করবে? আরে হাত গুটিয়ে বসে থাকলে কি চলবে? যা হওয়ার তো একটা ব্যবস্থা করতেই হবে। ব্যবস্থা আর কি করব? যদি সবাই আপনারা একমত থাকেন তাহলে বলুন, এই মুহূর্তে এই বিদ্রোহ ঘোষণা করতে হবে। কোতোয়াল মহাশয় যা বলেছেন তা যুক্তিপূর্ণ বটে, কিন্তু বিদ্রোহ ঘোষণা করে কি লাভ? বরং সবাই মিলে রাজকুমারীকে সিংহাসনচ্যুত করে সেইখানে কোতোয়াল মহাশয়কে প্রতিষ্ঠিত করাই সবচেয়ে ভালো মনে করছি। সে কি আমাকে রাজা হবার উপযুক্ত মনে করলেন? নিশ্চয়ই। এই রাজ্যের মধ্যে আপনি একজন বিচক্ষণ লোক, অন্তত আমি আপনাকে সমর্থন করি। হয় আপনি উপবিষ্ট হবেন, অন্যথায় আমি পদত্যাগ করতে বাধ্য হব। সেনাপতি মহাশয়,
অযথাই উত্তেজিত হচ্ছে। উত্তেজিত হব না? কি ঘৃণা, কি লজ্জা! মনের দুঃখে মরে যাই। শক্তির অধিকারী পুরুষ আর রাজ্য পরিচালনা করবে না কি একজন নারী? ঠিক ঠিক তোমাদের পুরুষত্ব, শতদিক তোমাদের পদমর্যাদার। আপনারা কি ভাবছেন আমাদের পদমর্যাদার হানি হবে? ভাবছেন যে অকৃতকার্য হব? কখনোই না। সকল সৈন্য সামন্ত, গোতল মশাই এবং পরিষদ বর্গ সবই আমাদের হাতের মুঠোয়। শুধু আপনারা সমকথ কণ্ঠে বলুন, রাজকুমারীর ধ্বংস চাই। এই তো চাই। তাহলে রাজ পরিবারের সবাইকে হত্যা করি। নিশ্চয় চাই হত্যা, নির্মম হত্যা। কোনো প্রয়োজন নেই হত্যার। মন্ত্রীবৃদ্ধ, রাজা স্থবির, তপন শিশু অযথা নরহত্যা করে কি লাভ? বরং কতি আলম মশাইকে রন্দারানীর পানি প্রার্থনা পাঠ করে তাকে ওখানে প্রতিষ্ঠিত করাই একমাত্র উপায়। আর তাহলে বিনা বাধা আমাদের কার্য সিদ্ধি হবে। রাজকুমারী হবে আমার প্রাণপ্রেয়সী। রাজকুমারী আমার এই প্রস্তাবে রাজি হবেন কেন? তিনি যদি আমার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন, সেই মুহূর্তে আমরা তাকে সিংহাসন থেকে নামিয়ে দেব। কারণ কারণ শাসন যন্ত্র হতে থাকলেও সে একজন মেয়ে মানুষ। মেয়ে মানুষ কোথায় দেখলে বন্ধু? সে যে একটি ফণমনসা কালকেউটের বাচ্চা, নড়াইলেই ফোনা তোলে। তার উদ্দেশ্য ফলান কিভাবে নয় দিতে হয় তা আমার ভালো করেই জানা আছে। ধীরে বন্ধু, ধীরে, অত সহজ না। একেবারেই সহজ। সকল শক্তি হারানোর সাথে সাথে এই ফণি মানুষ সারুদ্যত ফলা এই মাটিতে গড়াবে। তারপর আপনি বসবেন ওই সিংহাসনে, মনের আনন্দে করবেন রাজ্য পরিচালনা। সর্দার জহির ও তাহেরের কি করা যায়? সত্যি তো, এই কথাটা জানলে বাঘের থাবা বসিয়ে দেবে। অত ভাবলে কি আর চলে? আরে সব দায়িত্ব রাজুর উপরে ছেড়ে দাও। হ্যাঁ, আপনারা সকলেই থাকুন অটুট, এটাই আমার জন্য যথেষ্ট। আমি সব কিছু গুছিয়ে নেব। আজকের মতো সবাই এখানে ভঙ্গ করা যাক। আপনারা সবাই চলে আসুন। তাই চলুন রাজু।